ওয়েলকাম স্টুডেন্টস, আশা করব তোমরা ভালোই রেগুলারলি ক্লাস ফলো করছো। তো লাস্ট আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স বের করেছিলাম, মাঝখানে কিছু মিডিয়াম দিয়েছিলাম, ডাইইলেকট্রিক মিডিয়াম দিয়েছিলাম বা ভ্যাকুয়াম দিয়েও তারা করেছে, মানে শূন্য মাঝে মিডিয়ামটা হয়তো শূন্য আছে সেই হিসেবে করেছি। তো আজকে আমরা কিছু সিলেবাসের অন্তর্গত, সিলেবাস ইন দ্য সেন্স বোর্ড এক্সাম প্লাস এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে, সময়টা যথেষ্ট আছে আমাদের, যথেষ্ট ভালোভাবে আমরা প্রিপেয়ার হতে পারি, ঠিক আছে। অতএব সিলেবাস মানে খুব ন্যারো পড়িও না, সিলেবাসটাকে যত বাড়ানো যায়, আমাদের 11-12 সিলেবাস। তো সেই সিলেবাসের আমরা কিছু ডিফারেন্ট টাইপ অফ ক্যাপাসিটার আছে, যেটা হচ্ছে একটা স্পেরিক্যাল এর আগেও জেনেছি, বাট ওটা বিচ্ছিন্ন পরিবাহী ছিল, এবং সিলিন্ড্রিক্যাল মানে চোঙাকৃতি একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স বেরোয়। তাহলে আজকের টপিক হচ্ছে যে কীভাবে আমরা চোঙাকৃতি বা সিলিন্ড্রিক্যাল এবং গোলাকৃতি বা স্ফেরিক্যাল ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স আমরা বের করব। তাহলে চলো শুরু করি। অ্যাট ফার্স্ট আমরা স্ফেরিক্যাল ক্যাপাসিটারটাই করি, গোলাকৃতি স্ফেরিক্যাল ক্যাপাসিটার, গোলীয় ধারক, তাই তো। তো গোলীয় ধারক, তো এর আগেরটা আর এটার মধ্যে পার্থক্য কী দেখো। লাস্ট টাইম কী করেছিলাম, একটা বিচ্ছিন্ন গোলক, ধর একটা বিচ্ছিন্ন গোলক আমি ড্র করলাম, ঠিক আছে। এই বিচ্ছিন্ন গোলকটা আমি কী বললাম, ফাঁপাও হতে পারে বলেছিলাম এবং সলিডও হতে পারে, তার কিন্তু ক্যাপাসিটেন্স কিন্তু ডিফার করে না, কারণ একটা পরিবাহী গোলক সব কিন্তু পরিবাহী। হ্যাঁ, যখন ক্যাপাসিটারের কথা বলবো, যে এই যে জিনিসটা ইউজ করে ভিতরে মিডিয়াম বাদ দিয়ে যা জিনিসটা সবই কিন্তু কন্ডাক্টার, ঠিক আছে। এইটাও কন্ডাক্টার, মানে তোমার এই গোলকটা হচ্ছে কন্ডাক্টার, এবং আরও কোনো গোলক দিয়ে সবই কন্ডাক্টার, পরিবাহী ছাড়া কিন্তু কোনো কথা নেই। তাহলে এখন এই পরিবাহীটা ফাঁপা হোক আর নিরেট হোক সেটা কোনো আমার যায় আসে না, বলেছিলাম, কারণ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর পৃষ্ঠে অলওয়েজ আধানটা থাকে, ভেতরে কোনো আধান থাকার গল্প নেই। তাহলে সেক্ষেত্রে আমি এটা ধরলাম, আমি এখানে প্রথমে একটা আর, এটা কিন্তু লাস্ট আমরা করেও ছিলাম, এটার জন্য কত, C=4πε0 আর আমাদের এই এসআই ইউনিটে আমাদের এটা ছিল যে ক্যাপাসিটেন্স একটা বিচ্ছিন্ন গোলকের জন্য কত হয়। এখন আমি একটা R1 ব্যাসার্ধের গোলক নিলাম, ঠিক আছে, ভালো কথা। এখন যেহেতু ক্যাপাসিটার বলছি, মানে আমরা আরেকটা গোলক নেব, আরেকটা গোলক কোথায় নিতে পারি, আমি এখানে নিব না যে কোনো জায়গায়। তো ইন জেনারেল মানে অ্যাকচুয়ালি যখন আমরা সার্কিটে ডিজাইন করি, মানে অ্যাকচুয়ালি ব্যবহারিকভাবে যেমন একটা ক্যাপাসিটার থাকে সে তেমনভাবে আমরা বানাবো। তো ব্যবহারিকভাবে কেমন থাকে, তো এইটা হচ্ছে আমাদের কি বললাম, এই R1 ব্যাসার্ধেরটা কী হয়ে যাবে, R1 ব্যাসার্ধের গোলকটা হয়ে যাবে নিরেট বা ফাঁপা, যাই হতে পারে, ব্যাসার্ধের গোলক নিরেট বা ফাঁপা, সলিডও হতে পারে আবার হলোও হতে পারে, নিরেট বা ফাঁপা যা ইচ্ছা, আমার কোনো তার চয়েস নেই, হতে পারে। নেক্সট আরেকটা গোলক নেব, আরেকটা গোলক মানে এর বাইরের দিকে করে আমি একটা গোলক করব, মানে একে এবার ধরো এটা আমি তো একটা গোলক R1 ব্যাসার্ধের নিয়েছি, এবার তার ভেতর মানে একটা ছোট বল নাও, এবার ছোট বলের উপর থেকে একটা খোলক, দুপাশ থেকে দুটো খোলক নেব, মানে ওটাও একটা বাইরেরটা হচ্ছে ইটসেলফ একটা বাইরে গুলিও একটা খোলক হয়ে গেছে, মানে ওটাও একটা স্ফিয়ার হয়ে গেছে। তো এটা কিন্তু আমাকে ফাঁপা নিতে হবে, মেবি ছোটো উইথ থাকতে পারে, মানে তার একটা থিকনেস থাকতে পারে, ঠিক আছে, সেটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। মানে অ্যাজ ইফ তুমি ভাবো একটা যদি ভেতরের গোলকটাকে ভাবো অ্যাজ ইফ ডিউস বলও হতে পারে বা প্লাস্টিকের বল হতে পারে, যে আমরা খেলাধুলো যে করি, বা ফুটবলও হতে পারে, ঠিক আছে, ভেতরটা। আর বাইরেরটা কী হয়ে যাবে, বাইরেরটা কিন্তু নিরেট হবে না, বাইরেরটা হয়ে যাবে, আর নিরেট তো হবে না কারণ ভেতরেতে আছেই, ঠিক আছে, ভেতরেই আছে, আর বাকি জায়গাটা কিছু ফাঁকা স্থানও থাকবে, কারণ ফাঁকা স্থানে কিছু মিডিয়াম ঢোকাতে পারি বা শূন্যস্থান রাখতে পারি। তো এই অবস্থায় ধরলাম আমি R2 ব্যাসার্ধের আমি আরেকটা গোলক আমি করলাম। এবার R2 ব্যাসার্ধের গোলকটার কন্ডিশন কি, R2 ব্যাসার্ধের গোলক কেমন হবে, অলওয়েজ কিন্তু ফাঁপাই হবে, থিকনেস হতে পারে একটা, বাট ওটা ফাঁপা হবে, ঠিক আছে। এবার আমার ক্যাপাসিটার রেডি, ফিজিক্যাল ক্যাপাসিটার, দুটো মেটাল ছিল, এটা এই যে প্যারালাল প্লেটে কী ছিল, এদের দুটো প্যারালাল প্লেট, মাঝখানে কিছু মিডিয়াম ছিল, এটা কী করলাম, অ্যাজ ইফ এটা হচ্ছে আমার গোলক, এর ভেতর আরেকটা গোলক রেখে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা মাঝখানে কিছু মিডিয়াম দিয়ে দিলাম, ক্যাপাসিটার রেডি। এবার আমাকে ক্যাপাসিটেন্স বের করতে বলছে, মানে এই পুরো সিস্টেমটার ক্যাপাসিটেন্স কত,
ঠিক আছে? তাহলে কি জানবো? আমি জানবো যে এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠের মানে এই গোলক আর এই গোলকের বিভব কত। বিভবের পার্থক্যটা জানতে পারলে আমরা কি জানতে চাই? সি ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ মানে কত? আধান দিয়েছি। তো ধরলাম আমি এই ভেতরের গোলকটাতে দিয়েছি প্লাস কিউ আধান, আর এই বাইরেরটাতে দিয়েছি মাইনাস কিউ আধান। বোঝা গেল? আমি আধানের আর মানে ডায়াগ্রাম প্লাস মাইনাস হিসেবে আমি করছি না, কারণ তোমরা জানো আধানগুলো পৃষ্ঠেই থাকে। ঠিক আছে? ওকে, এবার একটা কাজ করি। এবার আমি কি করবো? ভেতরে বিভব বের করবো। তো বিভব আমরা অনেকভাবে বের করতে পারি। একে তো কিছু ফর্মুলা ইউজ করে করতে পারি, মানে বিভবের পৃষ্ঠে এই গোলকটার জন্য এর পৃষ্ঠে কত বিভব হবে আমি কীভাবে বের করতে পারি? একটা বের করতে পারি যে ফর্মুলা ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এবার এটার জন্য কিছু হবে, মানে এই পুরো পরিবাহীটার জন্য কিছু হবে, কিন্তু আমরা ইন জেনারেল ফর্মুলা এখন যাব না। আমরা ইনডেপথ আলোচনা করবো কীভাবে আমরা ক্যালকুলেট করবো, অ্যাজ ইফ যে আমরা গসিয়ান ল থেকে গসিয়ান সারফেস কিছু ড্র করে সেখান থেকে বের করবো। এবার আমি একটা গসিয়ান সারফেস ড্র করছি, মানে গাউসীকৃতির তল। এবার ধরতে চাইছি আমি এই যে মাঝের ফাঁকা জায়গাটা আছে, এই R1 আর R2 মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, আমি ধরলাম এখান থেকে আমি R দূরত্বে একটা যে কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড চাইছি। এটা হচ্ছে আমার পি পয়েন্টে। এবার একটা জিনিস বলো, পি পয়েন্টে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে? রেডিয়াল হবে, মানে যেখানে একটা সারফেস কল্পনা করি সারফেস থেকে পারপেন্ডিকুলার হবে। তাহলে এটার ডিরেকশন কত হবে? এই দিকে ডিরেকশন, মানে লম্ব। ঠিক আছে? ডায়াগ্রাম ওয়াইজ যদি লম্ব নাও থাকে তোমরা বুঝে নেবে লম্ব মানে রেডিয়াল। অ্যাকচুয়ালি এই ফিল্ডকে কী বলা হয়, মানে আমি লিখে দিচ্ছি, দেখো ভেতরে কোনো ফিল্ড হবে না, ভেতরে কোনো ফিল্ড হবে না। R1 ব্যাসার্ধের ভেতরে ফিল্ড হবে না, বাট R1 আর R2 ব্যাসার্ধের মাঝে এই যে জায়গাটাতে একটা ইলেকট্রিক ফিল্ড আসবে। কারণ R1 এইটার ভেতরে কেন ফিল্ড হবে না? কারণ একটা গোলীয় পরিবাহের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড হয় না। ঠিক আছে? বাট এই যে ফাঁকা জায়গাটাতে আমরা দেখবো কত ইলেকট্রিক ফিল্ড হয়, এবং ইলেকট্রিক ফিল্ডটা কী বললাম? রেডিয়াল। এই ইলেকট্রিক ফিল্ড কী হবে? রেডিয়াল। ঠিক আছে? অরীয় ক্ষেত্র। তো এখন এই বিন্দুতে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় কী করি? মানে এই R দূরত্বের যে পি বিন্দুতে, কোথা থেকে আছে? আমি R দূরত্বে পি বিন্দুতে আমি চাইছি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে, তাই তো? আর আমি চাইছি R দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে। তাহলে কি ঘটনাটা করবো? যে R ব্যাসার্ধ নিয়ে আমি একটা গাউসীয় তল কল্পনা করে নিলাম। এই যে কিছু ছবি কিন্তু ভেতরে আমার ডট যদি ভেতরে ঢুকে যাও তোমরা কিন্তু করবে না। এটা কি করেছে? R ব্যাসার্ধের আমি একটা গাউসীয় তল নিয়ে নিয়েছি। এবার কি করবো? এই তলের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স বের করবো, তাহলেই তো আমি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই। তাহলে এই তলের ভেতর দিয়ে মানে R ব্যাসার্ধের গাউসীয় তলে বা গসিয়ান সারফেস, গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই, অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? ফাই ইকুয়াল টু কি আমরা জানি? ফাই ইকুয়াল টু ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস। তো ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডিএস এটা ইকুয়াল টু টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কী হয়? আমাদের গাউসিয়ান সারফেস কী বলে? যে এই আর ব্যাসার্ধের সারফেসটা নিচে, সারফেসের ভেতরে কতটা চার্জ আছে ডিভাইডেড বাই এপসাইলন নট, মানে কিউ ইনসাইড। ঠিক আছে? ডিভাইডেড বাই এপসাইলন নট, তাই তো? এবার কিউ ইনসাইড কতটা আছে? আর ব্যাসার্ধের গোলকে কতটা আছে? আমি তো ভেতরে গোলকটার জন্য প্লাস কিউ চার্জ নিই, তাহলে কত চার্জ আছে? প্লাস কিউ চার্জ আছে। ঠিক আছে? আর বাইরের পৃষ্ঠে মাইনাসে, বাইরেটা দরকার নেই আমার। আর ব্যাসার্ধের যে আমি গোলক নিয়েছি তার ভেতরে কত চার্জ আছে? কিউ চার্জ আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি ইকুয়াল টু কিউ বাই কিউ ইনসাইডটাকে লিখতে কিউ বাই এপসাইলন নট। এবার আমি এই টার্মটা কত সহজেই জানতে পারি। ই ডট ডিএস, প্রত্যেক জায়গায় যদি আমি ডিএস এভাবে কল্পনা করি, সাপোজ এই জায়গায় যদি ডিএস কল্পনা করি, ডিএসের ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এইদিকে। ডিএসের ডিরেকশন এইদিকে হলো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও এইদিকে হলো। তার মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। তার মানে আমি এখান থেকে সব বের করে আমি এই জিনিসটাকে লিখে দিতে পারি। এবং দেখো ই কিন্তু প্রত্যেকটা পয়েন্টে, তাহলে এই অতিক্রান্ত ফ্লাক্স কিউ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এখন এবার ই ডট ডিএস টার্মটাতে ই ডট ডিএস মানে ই ডিএসই থেকে গেল।
এবার ই কিন্তু সুষম, কারণ আমরা জানি যে পৃষ্ঠ থেকে যত দূরত্বে থাকবো একই দূরত্বে, এই সেন্টার থেকে একই দূরত্বের ইলেকট্রিক ফিল্ডগুলো সেম হয়, যেহেতু একই দূরত্বে রেডিয়াস বরাবর আছে। তাহলে ই যদি বের হয়ে যায় তাহলে অর ই ইকুয়াল টু, এই জায়গাগুলো কারো যদি অসুবিধা হয় নিজেরা কিন্তু পুরনো ভিডিওগুলো দেখে নেবে যাতে কোনো অসুবিধা না হয়, কারণ সিকোয়েন্সিয়ালি আমরা পড়বো, কিন্তু এমন না যে আমরা গসেস ল ভালো নেই ক্যাপাসিটার করতে চলে এসেছি, এই জিনিসটা যাতে একদমই না হয়। তাহলে ই ডট ডিএসে ই তো বেরিয়ে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ ডিএস পড়ে আছে। ইন্টিগ্রেশন অফ ডিএস কত হবে তোমরা নিজেরা ক্যালকুলেট করো। ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়াল টু মানে হচ্ছে ই ইন্টু এটা 4 পাই আর স্কোয়ার, 4 পাই স্মল আর স্কোয়ার, স্মল আর রেডিয়েশন নিয়েছি, ঠিক আছে, 4 পাই স্মল আর স্কোয়ার কিউ বাই এপসাইলন নট। আর এখান থেকে খুব সহজেই পেয়ে যেতে পারি, আমি এখানে লিখে দিচ্ছি ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, ঠিক আছে। আমার ইলেকট্রিক ফিল্ড বের করে না, দেখো এই জিনিসটা আমরা জানিও, বাট এখন কেন করলাম, কারণ তোমাদের যদি মনে হয় যে ভেতরে একটা গোলক আছে বাইরে একটা গোলক আছে, যে কোনো রিজিয়ানে কী করে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, এগুলো খুব সহজভাবে আমরা করে থাকি। এখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে এবার আমার কাজ কি, এই ভি তো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন থেকে আমরা পেয়েছি, তাহলে ভি ইকুয়াল টু কী পেয়েছি আমরা, মনে করে দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ কোথা থেকে কোথায় চার্জটা নিয়ে যাবো। সাপোজ আমি একটা একক আধানকে কোথা থেকে কোথায় নিয়ে আসবো সেই জায়গাটায় আমাকে দেখে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে গেছে। দুটো ক্যাপাসিটার আছে, ঠিক আছে, এটা দুটো ক্যাপাসিটার আছে, মানে দুটো ক্যাপাসিটার নিচ্ছে, দুটো কন্ডাক্টর আছে, সিস্টেমটাকে একটা ক্যাপাসিটার বলি। তো এখানে এই একটা লাল যে আমি ইনসাইডের যে ক্যাপাসিটার, এটার নাম দিয়ে দিলাম এ ক্যাপাসিটার, ঠিক আছে, আর এর বাইরেরটা দিলাম বি, এটা এই ক্যাপাসিটার, এটা বাইরেরটা হচ্ছে বি, ঠিক আছে। আমি সাপোজ কোনো একটা আধানকে বি থেকে এতে নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে আমি কি কোথায় গেলাম, বি থেকে এতে কোনো আধান নিয়ে আসলাম। এবার ইন্টিগ্রেশন করি, একক আধান একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসতে যা কৃতকার্য সেটাই তোমার বিভব, তাহলে এটাই এটা ইন্টু ই ডট ডিআর, ঠিক আছে। আর বি থেকে এতে, বি এর দূরত্বটা কত, R2 থেকে আমি R1-এ নিয়ে আসছি, এভাবে লিখবো আমি ই ডট ডিআর, ই এর ভ্যালুটা আমি কিউ বাই 4 পাই এপসাইলন নট বাই আর স্কোয়ার, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার ডিআর, ঠিক আছে। এবার ডিআর আর ই এর মাথায় ভেক্টরগুলো কোনোটাই দিলাম না, কারণ ই হচ্ছে রেডিয়াল, মানে যেদিক আমি যে পয়েন্টে আমি বের করতে যাচ্ছি সেই পয়েন্টের টুয়ার্ডস বাইরের দিকে ডিরেক্টেড, মানে ই আর ডিআর এর আবার অ্যাঙ্গেল কত, ই ডিআর এর অ্যাঙ্গেল কত, মাঝে 0 ডিগ্রি, মানে cos 0 ডিগ্রি 1। তাহলে আমার জাস্ট এইটুকুটা ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এইটুকুটা ইন্টিগ্রেট করলে আমি পাবো, বেরিয়ে যাবে এখানে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, সরি এপসাইলন নট, ভেতরে কী থেকে থাকে ইন্টিগ্রেশন অফ ডি আর বাই আর স্কোয়ার R2 বাই R1, ঠিক আছে। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেট যদি পুরোটা করি, ইন্টিগ্রেশন কি আমাকে আবার করিয়ে দিতে হবে, তোমাদের ইন্টিগ্রেশন কেমন হচ্ছে, এটা যদি ইন্টিগ্রেশন হয় ফর্মুলা কি, ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, তো কী হয়ে যায় এক্স টু দি পাওয়ার বা ডি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি করো তাহলে এখানে কী হয়ে যায় এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এখানে কি, সরি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, ঠিক আছে। একবার লিখে দিচ্ছি যাতে মানে তোমাদের ইন্টিগ্রেশন এক্স ডিডিএক্স, সরি ডিডিএক্সের তো জানোই, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কী হয়ে যায় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, যেহেতু একটা ডেফিনিট ইন্টিগ্রাল, এটা এক্ষেত্রে আপার আর লোয়ার লিমিট আছে, কোনো কনস্ট্যান্ট আমার দরকার নেই, তাহলে সেক্ষেত্রে এখানে কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এক্স টু দি পাওয়ার এক্সের ফ্যাক্টর পাওয়ার কত -2 প্লাস 1, তাহলে কত হয়ে যাবে -1, মানে অ্যাকচুয়ালি নিচে নেমে যাবে, ঠিক আছে, মানে 1/x হয়ে যাবে। আর এখানে সাইন কি আসবে -2 প্লাস 1 মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা কিন্তু খাতা কলমে দেখে নাও, খুব সহজ আছে, কিছু নেই। যদি এটাকে এবার করি কী হবে, ইন্টিগ্রেশন যখন করা হয়ে যাবে, এটা তো কোনো চাপ নেই, এটা আমি সহজেই লিখে দেবো, যেটা আমার জায়গায় ইন্টিগ্রেশনে বেরোলো গিয়ে এখানে 1/r বেরোলো, আর এখানে আপার লিমিট R1 মাইনাস লোয়ার লিমিট R2। এবার এটা যদি প্লেস করি আমি কি পাবো, কিউ বাই
4 pi epsilon naught 1 by r1 minus 1 by r2। কোনো আমার ঝামেলা নেই, ব্যাস আমার ভি পাওয়া হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে এটা আমার পেয়ে গেছি যে আমার এই যে দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য কত। আমি বিভব পার্থক্য তো সেভাবে আমরা বের করি যে কোনো একটা প্লেট থেকে আরেকটা প্লেটে নিয়ে যেতে ইউনিট আধানকে কতটা আমাদের কার্য করতে হয়, বা কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। বিভব পার্থক্য দুটো জায়গার কী করে পাবে, এ পয়েন্ট আর বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমার একটা একক আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে, এই থেরাপিতেই আমি বের করলাম এই সিস্টেমে। তাহলে কিউ এর মান আমার বের করবো, তাহলে আমি ভি এর মান আমার বের হয়ে গেল। ভি যদি জানা হয়ে যায় তাহলে আমার খুব ইজিলি কিউ জানি। তাহলে দেখি পরবর্তী আমি কীভাবে করি। তাহলে নেক্সট কী করব, যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, সেখান থেকে অর সি ইকুয়াল টু কিউ তো যেমন আছে কিউ থাকবে বাই ভি, ভিটা কী পেলাম কিউ বাই 4 পাই এপসাইলন নট। আমি এখানে 4 পাই এপসাইলন নট করে দিচ্ছি। কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু কত ছিল, ঠিক আছে দেখে নিই। 1 বাই এখানে ছিল কিউ ইন্টু 1 বাই r1 মাইনাস 1 বাই r2। ঠিক আছে, দেখো দেখে নাও, এই দেখো 1 বা কিউ ইন্টু, আমি এটাকে যখন বাই করলাম তখন এটা উপরে চলে গেল, আর কিউ কিউ তো ডেফিনেটলি একটু পরে কেটে যাবে দেখবো। তাহলে এইটা তাহলে এবার কিউ কিউ কেটে গেছে। আর সি ইকুয়াল টু আমি কী পেলাম, সি ইকুয়াল টু আমার দেখো 4 পাই এপসাইলন নট তো পাওয়া হয়েছে, খুব ভালো জিনিস। নিচে যে টার্মটা আছে সেটাই রেখে দেব, 1 বাই r1 মাইনাস 1 বাই r2। তাহলে এটাই ক্যাপাসিট্যান্স আমার হয়ে গেল। এর বেশি মডিফিকেশনের দরকার নেই, এইভাবেই রাখবো। হ্যাঁ, 4 পাই এপসাইলন নট ডিভাইডেড বাই 1 বাই r1 প্লাস 1 বাই r2। এটাই হচ্ছে আমার কিন্তু সেই ক্যাপাসিটেন্স, যে ক্যাপাসিটেন্সের আমরা খোঁজ করছিলাম, যে কিভাবে একটা দুটো পরিবাহী গোলীয় পরিবাহীকে কম্বাইন করে যে আমি সিস্টেম তৈরি করলাম, সেই সিস্টেমের আমার ক্যাপাসিটেন্স। এবার একটা জিনিস দেখো খুব মজাদার, লাস্ট টাইম আমরা ক্যাপাসিটেন্স বের করেছিলাম একটা আর ব্যাসার্ধের 4 পাই এপসাইলন নট আর, একটা বিচ্ছিন্ন গোলকের ক্ষেত্রে। এটা এখান থেকেই চলে আসবে। কিভাবে, একটু আগে ডায়াগ্রামে দেখো কীভাবে ডায়াগ্রামটা ছিল। এটা একটা গোলক ছিল আর এটা বাইরে একটা গোলক ছিল, মানে এই রেডিয়াস ছিল r1 আর এটা রেডিয়াস ধরেছিলাম r2। ঠিক আছে, তাহলে বিচ্ছিন্ন পরিবাহীর ক্ষেত্রে r2 ইকুয়াল টু, এটা স্পেশাল কেস। ঠিক আছে, এবার স্পেশাল কেস বলছে একটা, স্পেশাল কেস কীরকম, যে একটা বিচ্ছিন্ন পরিবাহীর ক্ষেত্রে, বিচ্ছিন্ন পরিবাহীর ক্ষেত্রে আমার পরিবাহীর ক্ষেত্রে r2 কোথায় ছিল, ইনফিনিটিতে ছিল, r2 কোথাও ছিল না, মানে কোথাও না থাকলাম কোথায় ধরতে হবে, ইনফিনিটি ধরতে হবে। তো r2কে যদি এই ইকুয়েশনে আমি এই ইকুয়েশনটা থেকে যদি r2 ইকুয়াল টু ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে কী পাচ্ছি দেখো, 1 বাই 4 পাই এপসাইলন নট ডিভাইডেড বাই 1 বাই r1 মাইনাস 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি বা সামথিং বাই ইনফিনিটি কত, 0 0 হয়ে যায়। তাহলে এটা দেখো r1টা উপরে চলে যায়, 4 পাই এপসাইলন নট r1, দিস দ্য ক্যাপাসিটেন্স অফ এ স্ফিয়ার অফ এ রেডিয়াস r1। ঠিক আছে, দিস আইসোলেটেড বা বিচ্ছিন্ন একটা ক্যাপাসিট্যান্স। দেখো এই যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আমার ফর্মুলা, যেখান থেকে আমি জানতে পারি, আর এটা হচ্ছে সেই জায়গা বিচ্ছিন্ন পরিবাহীর। এটা কিন্তু লাস্ট ডিডিউস করেছি। ঠিক আছে, এটা হয়ে গেল আমার বিচ্ছিন্ন পরিবাহী, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সিস্টেম অফ 2 কন্ডাক্টার্স, মানে ক্যাপাসিটার পুরোটাই। এটাও একটা দেখা বিচ্ছিন্ন পরিবাহীকে স্টেপ ক্যাপাসিটার বলা যায়, কারণ এখান থেকে বুঝতে পারছি যদি r2 ইনফিনিটি হতো তাহলে ওটা ক্যাপাসিটার। তাহলে এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ইউজ, এটার কী বলেছিলাম, খুব মানে হয়ই না, কারণ এর ক্যাপাসিটেন্স খুব একটা বেশি আসবে না, বাট এর ক্যাপাসিটেন্স অনেকটা করা যায়। তো এটা হচ্ছে আমার একটা গোলীয় পরিবাহীর কীভাবে ক্যাপাসিটেন্স আমরা বের করব। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে আমরা কীভাবে একটা গোলীয় ধারকের ধারকত্ব বের করতে পারবো। এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ফর্মুলা, আর এটা হচ্ছে আমার একটা বিচ্ছিন্ন পরিবাহীর জন্য কতই হয়। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমাদের সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটারে। মানে নেক্সট আমরা জানবো যে একটা চোঙাকৃতি অনুযায়ী, যেটা বেসিক্যালি খুব ইউজ হয় কিন্তু
দেখবে ছোট্ট সিলিন্ডার টাইপস কিছু ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটারগুলো কিন্তু বেসিক্যালি খুব ইউজ হয়। তো সেই ক্যাপাসিটারগুলো কিন্তু কেমনভাবে ওর ক্যাপাসিটেন্স পরিবর্তন করা যায় বা কীভাবে, সেটাও কিন্তু আমরা দেখব। তো তাহলে এটা নেক্সট পড়বো আমরা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার সেটা বা চোঙাকৃতি কোনো ধারক, এর ধারকত্ব কীভাবে নেবে, সবার আমি ক্যাপাসিটেন্সেরই কী করবো। তাহলে আবার সেই আমার একটা চোঙে হবে না, দুটো চোঙ করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমি একটা বড় চোঙ ড্র করি, ঠিক আছে। ডায়াগ্রামটা বুঝতে পারলেই হলো তোমাদের। একটা বড় চোঙ আমি ড্র করি, ঠিক আছে। এটা একটা বাইরের চোঙ, ঠিক আছে। আগে ড্র করে নিলাম যেহেতু আমার ড্র করতে যদি সুবিধা হয়, ঠিক আছে। এবার বাইরের চোঙটার নিরেট হতে পারে, পুরো ফাঁপাই হতে হবে। এবার আমি এইটুকুটা কী করলাম, ভেতরে যদি কোনো উইথ থাকে, ঠিক আছে, বাইরেরটা, আর ভেতরেরটা এই একটা ভেতরের চোঙ আছে এটা, ঠিক আছে। ডট 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 ডট, ঠিক আছে। এর ভেতরেও একই জিনিসটা আছে, এই চোঙা বোঝা যাচ্ছে আশা করি, ঠিক আছে। এবার কিছু আধানের ডিস্ট্রিবিউশন আমি করে দিই। তো সাপোজ এটা প্লাস প্লাস প্লাস, এটা পজিটিভ আধান, পজিটিভ কিউ আধান দিয়েছি এই ভেতরেরটাকে। আর বাইরেরটাকে কি দিয়েছি ধরলাম, যদি বাইরেরটা যে গ্রাউন্ড করে দিই, এখানে যদি একটা গ্রাউন্ড করে দিই, তাহলে এটা একটা গ্রাউন্ড করে দিচ্ছি আমি, ভূমিস্থ করে দিচ্ছি। তাহলে এইখানে এখানে আমি দেব নেগেটিভ আধান, ঠিক আছে। ডায়াগ্রামটা আশা করি বোঝা গেছে। এই হচ্ছে আমার একটা একটা দৈর্ঘ্য বলে দিচ্ছি, একটা এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটার, ঠিক আছে, যার দুটো আছে। এটা ভেতরেরটা কি বলেছি, নিরেটও হতে পারে, ফাঁপাও হতে পারে। এটা R1 ব্যাসার্ধের ধরেছি, এটা R1 ব্যাসার্ধের ধরলাম, আর এই বড়টাকে ধরলাম R2 ব্যাসার্ধের, ঠিক আছে। একটা পুরো সিস্টেম, চোঙাকৃতি সিস্টেম, এটাকে বলি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। এবার ঠিক আগের প্রবলেমের মতোই আমি করে দিই। যাই হোক, আমি একবার বলে দিই, ভেতরেরটা কিন্তু মানে এই লাল কালারের যে সিলিন্ডারটা হয়ে আছে, এটা কিন্তু নিরেট হতে পারে, ফাঁপা হতে পারে। আর বাইরেরটা যে গ্রিন কালারেরটা আছে, এটা ডেফিনেটলি হলো হতে পারে, ফাঁপা হতে হবে, ঠিক আছে। এবার যদি আমি আবার ঠিক লাস্ট প্রবলেমের মতো, যদি কোনো একটা আর দূরত্বে আমি যদি ধরলাম, সাপোজ এখান থেকে আর দূরত্বে আমি ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছি, ইলেকট্রিক ফিল্ড কত, ঠিক আছে। কারণ আমার যে ক্যাপাসিটেন্স জানতে গেলে কী করতে হয়, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে ইলেকট্রিক ফিল্ড জানতেই হবে। তাহলে আর ব্যাসার্ধ দিয়ে, তাহলে আর দূরত্বে এই সেন্টার থেকে, ঠিক আছে, এই সেন্টার থেকে আমার আর দূরত্বে কী করতে হবে, আমার একটা চোঙ কল্পনা করতে, গসিয়ান সারফেস, যেহেতু চোঙ আছে, এটা আমি চোঙাকৃতিই নেব। আমি একটা ভেতরে চোঙাকৃতি একটা সারফেস ড্র করে নিলাম, গাউসিয়ান সারফেস। কত, এটা আর দূরত্বে, বোঝা যাচ্ছে আশা করি ডায়াগ্রামটা। তাহলে যদি হয়ে যায়, তাহলে আবার আমি একইভাবে আর ব্যাসার্ধের গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, তাই তো। এটা ফ্লাক্স ফাই ইকুয়াল টু কী করবো, একইভাবে ফাই ইকুয়াল টু আমার জানি ক্লোজ পার্ট ইন্টিগ্রাল ই ডট ডিএস, আগে ফর্মুলাটা লিখে দিই, ইকুয়াল টু কিউ ইনসাইড, মানে ওই যে গাউসিয়ান ক্ষেত্রের ভেতরে কতটা আধান আছে, ডিভাইডেড বাই এপসাইলন নট, তাই তো। এটাই তো হচ্ছে আমার বেসিক এটারই। তাহলে এবার দেখো একটা জিনিস, যে এটা পুরোটা চোঙ হচ্ছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা চোঙ। এবার আমি ধরেছি গসিয়ান সারফেস আর ব্যাসার্ধ বলেছি, এবার কতটা লম্বা আমি বলিনি, ধরলাম এক্স লম্বা চোঙটা।
তাহলে এবার ধরো আধান এই বাইরের চোঙে আছে মাইনাস কিউ আর ভেতরের চোঙে এটাতে আছে প্লাস কিউ। এটা প্লাস হলে তো একটা মাইনাস হবেই। ক্যাপাসিটার সেভাবে তৈরি হয়, সমান এবং বিপরীত ধর্মী দুটো আধান। তো তাহলে এবার একটা জিনিস দেখো, ভেতরের এই গাউসিয়ান ক্ষেত্রের ভেতরে এই যে লাল চোঙটার কিছু অংশ পড়ছে, লাল চোঙটার কিছু অংশ পড়ছে। তবে লাল চোঙটার কথা বলছি, মানে ভেতরের কিউ ইনসাইড ইনার সিলিন্ডারের কথা বলছি, যে ভেতরে আছে। তো এই লাল চোঙটার কথা যদি বলি, কিভাবে আমি এর কিউ ইনসাইড বের করতে পারবো? দেখো, এল দৈর্ঘ্যে আছে কিউ আধান, এল দৈর্ঘ্য জুড়ে, এর ওই লেন্থ এল, এই তো এল সমান লেন্থের, লেন্থটা সেম হবে। তো এল দৈর্ঘ্য জুড়ে আছে কিউ আধান, কারণ সমভাবে বণ্টিত হয়ে যায়। স্ফিয়ার কোনো চিন্তাই নেই, আমার সুষমভাবেই বণ্টিত হবে সমানভাবে। তো তাহলে এল দৈর্ঘ্য যদি থাকে কিউ আধান, তাহলে একক দৈর্ঘ্য কত থাকবে? কিউ বাই এল আধান। আর এক্স দৈর্ঘ্য কত থাকবে? এটার দৈর্ঘ্য তো এক্স, এইটুকুটা এক্স, ভেতরে এক্স পার্টটা এর আছে, এই যে এক্স পার্টটা, এইটুকুটা এক্স পার্টটা এর ভেতরে পড়ে। তাহলে এক্স দৈর্ঘ্য আধান কত থাকবে? কিউ বাই এল ইন্টু এক্স। সিম্পল ঐকিক নিয়ম। তাহলে এখানে কিউ ইনসাইডটা কত হয়ে গেল? কিউ এল, এখানে কিন্তু এটা একটা ছোট্ট একটা জায়গা, ইন্টু 1/ε0, তাই তো? সহজ। এবার এই জায়গাটা কিন্তু হয়নি, ই ডট ডিএস আবার একইভাবে রেডিয়াল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর রেডিয়াল ফিল্ড। এবার দেখো সারফেস বলতে এখানে দু ধরনের সারফেস আছে। এই যে ফ্ল্যাট সারফেস, সেটা কখনোই হবে না, একমাত্র কার্ভ সারফেস, বক্রতলই হবে। কারণ এই ফ্ল্যাট সারফেসের অভিমুখ কোণটা এইদিকে, এর অভিমুখ এটা 90 ডিগ্রি। একইভাবে এটাও তো ফ্ল্যাট সারফেস, এর অভিমুখ কোণটা এইদিকে, এর অভিমুখ এটা 90 ডিগ্রি, cos 90 দুটো পৌঁছকেছে, মানে cos 90 0। তার মানে এই যে ফ্ল্যাট সারফেসগুলোর জন্য আমার কোনো ফ্লাক্সের কোনো কন্ট্রিবিউশন নেই। ফ্লাক্সের কার কন্ট্রিবিউশন আছে? একমাত্র বক্রতলের জন্য। তাহলে আবার ই ডট ডিএস এর মধ্যে থেকে ইটা হচ্ছে আমি সুষম বলে বের করে নিলাম। আর টোটাল ডিএস কী হয়? বক্রতলের ক্ষেত্রফল কত? একটা চোঙের বক্রতলের এল দৈর্ঘ্য বিশিষ্ট চোঙের এই ভেতরের চোঙটার কথা বলছি, এক্স দৈর্ঘ্য বিশিষ্ট আছে, এক্স দৈর্ঘ্য বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr এক্স, এল লিখতে যাচ্ছিলাম 2πr এক্স, কারণ এটা এই চোঙটার কথা বলছি না, গসিয়ান সারফেস। এটা ইকুয়াল টু কত হচ্ছে? কিউ বাই এল ইন্টু এক্স, এখানে হচ্ছে ε0। তাহলে এই এক্স কেটে গেল। তাহলে এভাবে পাচ্ছি আমি ই ইকুয়াল টু কিউ বাই কত পাচ্ছি? 4π হয়ে যাচ্ছে এই করে, 2π কিউ বাই 2πε0, এখানে আর হচ্ছে আর মানে এলটা থেকে যাবে, কোথায় হচ্ছে এল? এইখানে, ঠিক আছে? কিউ বাই 2πε0 আর এল, ঠিক আছে? এটা আমার ইলেকট্রিক ফিল্ড পাওয়া হয়ে গেল। একইভাবে আমি ইলেকট্রিক ফিল্ড যদি জানা থাকে, দুটো প্লেটের মানে দুটো অ্যাকচুয়ালি পাত যদি বলি, ভেতরের সিলিন্ডার বাইরের সিলিন্ডারের মধ্যে বিভবের ডিফারেন্স, পিডি, পোটেনশিয়াল ডিফারেন্স, পিডিটা আমি কীভাবে বের করব? ঠিক আছে, পিডিটা খুব সহজেই বের করব। কীভাবে? যে আবার সেই একক আধানকে আমার করতে কতটা কার্য করতে হয়, ইন্টিগ্রেশন অফ কত থেকে কত, সেই বাইরের ব্যাসার্ধটা কত বলেছি? বাইরের ব্যাসার্ধ বলেছি। তো এখানে বাইরের ব্যাসার্ধটা হচ্ছে R2 আর ভেতরটা হচ্ছে R1। সেই কোথা থেকে কোথায় নিয়ে যাব? R2 থেকে R1-এ কোনো একক আধানকে নিয়ে যেতে আমার কতটা কার্য করতে হবে, ইকুয়াল টু এই পুরো টার্মটা ই ডট ডিআর একসাথে লিখে দিচ্ছি আমি এবার। ই মানে হচ্ছে 2πε0 আর এল, ঠিক আছে, ডট ডিআর, ঠিক আছে? আবার ডটের আমি কোনো কাজ করলাম না, কারণ ডট হচ্ছে cos 0 ডিগ্রি, ঠিক আছে? তার জন্য আমার কোনো দরকার নেই কাজ করার। এবার দেখো কনস্ট্যান্টগুলো বেরিয়ে চলে আসবে। কনস্ট্যান্টগুলো কত পড়ে থাকছে? কিউ বাই 2πε0 এল, দিস ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? -2/ε0, দিস ইজ এ কনস্ট্যান্ট, 2πε0 এল।
আর ভেতর কি পড়ে থাকলো শুধুমাত্র dr/r, এটা হচ্ছে R2 থেকে R1-এ, ঠিক আছে। এখানে মাইনাস সাইন কিন্তু একটা আছে, ঠিক আছে, মাইনাসটা মিস করবে না। তাহলে এটা থেকে dr/r ইন্টিগ্রেশন অফ dr/r কী হয়, এটা ln r প্লাস কনস্ট্যান্ট কিছু একটা দরকার নেই যেহেতু এখানে গিয়েছে, মানে ln এটা দাঁড়িয়ে হয়ে যায়। তাহলে এখান থেকে যদি আমি চলে আসি পরবর্তী লাইনে, এখান থেকে পরবর্তী চলে আসছি এখানে v ইকুয়াল টু মাইনাস কী হয়ে যাবে q/2 পাই হচ্ছে বারবার করে 2 এপসাইলন নট, অনেকে 4 করে উপরে 2 দিয়ে গুণ করে দেয়, ঠিক আছে, জাস্ট একটা q/4 এপসাইলন নটের ফরম্যাটটা মেনটেন করার জন্য, ঠিক আছে। বইও করা থাকে অনেক সময়, ঠিক আছে, করতে পারো। তো সেক্ষেত্রে ln/r মানে ln r, এবার এখানে লোয়ার লিমিট সরি আপার লিমিট আর এখানে লোয়ার লিমিট, তাহলে ln r1 মাইনাস r2, ঠিক আছে, মাইনাস অফ q/2 এপসাইলন নট l, দেখো ln মানে log r1 মাইনাস log r2 log বেস ই, ঠিক আছে। পরবর্তীটা আমি এখানে করছি না, পরবর্তী পেজে করছি, জাস্ট মাইন্ডে রেখেছি। তাহলে কী পেলাম, v ইকুয়াল টু মাইনাস q/2 এপসাইলন নট l, ঠিক আছে। দেখো পরের আগের লাইনে এখানে মাইনাস টার্মটাকে আমাকে তুলতে গেলে এখানে মাইনাসটা চলে আসবে, মানে এখানে প্লাস করে দিচ্ছি, এটাকে মাইনাস করেছি, ঠিক আছে। তাহলে আমি পরবর্তীতে r2টাকে পজিটিভ করেছি, এটাকে প্লাস করে দিচ্ছি। তাহলে আমার পড়ে থাকলো r2কে যদি পজিটিভ করি তাহলে r2/r1 লিখতে পারি, আমরা জানি লগের ফর্মুলা, তাই না, বলা তো হয়নি লগ বেস ই এরকমভাবে করিনি। যদি r2 মাইনাস লগ বেস ই r1 হয় তাহলে এটাকে কী লিখতে পারি, লগ বেস ই r2/r1, যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার সেই ফর্মুলা r1 প্লাস r2, এটাই হয়ে গেছে আমার সেই ভি এর ফর্মুলাটা পাওয়া হয়ে গেছে। এবার আমি ক্যাপাসিটেন্স ইকুয়াল টু বের করবো, কে ইকুয়াল টু q/v, অর কিউ মানে হচ্ছে যে আমি কিউটা লিখে দিচ্ছি এখানে, দেখো বাই ভিটা আমি কি করব, একইভাবে q/4 2 এপসাইলন নট l, এবার বাই এখানে লিখে দিলাম ln r2 মাইনাস r1, ঠিক আছে, বাই কিউ। তাহলে এখানে কিউ কেটে গেল, অর সি ইকুয়াল টু আমরা ডিডিউস করে নিলাম 2 এপসাইলন নট l ডিভাইডেড বাই ln r2/r1, এটা হচ্ছে আমার একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটি, ঠিক আছে। উইদাউট এনি ডাউট আমরা সহজে কিন্তু বের করে নেব, ঠিক আছে। এগুলো ছোটো একটা অনেক সময় কী হয় r1 ব্যাসার্ধের r2 ব্যাসার্ধের চোঙ দিয়েও প্রবলেমগুলো দেয়, তাহলে অ্যাজ ইফ থিওরি প্রবলেম ওরিয়েন্টেড থিওরি কিছু আমরা কিন্তু ডিডিউস করে গেলাম, ঠিক আছে, হয়ে গেছে। একটা ছোট্ট প্রবলেম নিয়ে কিন্তু আমি প্লাস ভিডিওটা আমার শেষ হয়ে যাবে। তাহলে চলো আজকে যে নিউমেরিক্যালটা সলভ করব দেখে নিই। বলছে 2 spheres হ্যাভ রেডি মানে ব্যাসার্ধ a and b and their centers are at d apart, ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম। মানে কি ঘটনাটা বলেছে যে ধরো এখানে একটা গোলক আছে যার ব্যাসার্ধ r1, ঠিক আছে, সরি এ ব্যাসার্ধ, এ আর বি বলেছে দুটো ব্যাসার্ধ, আর একটা গোলক আছে এটার ব্যাসার্ধ বলেছে, সরি এটা ব্যাসার্ধ বলেছে বি। এবার বলেছে দুজনের মানে দুটো সেন্টারের মধ্যে দেয়ার সেন্টার্স আর অ্যাট ডি অ্যাপার্ট, মানে ডি দূরত্বে আছে। তাহলে কি ব্যাপারটা হবে, মানে এই যে সেন্টার টু সেন্টার একটা ডিস্টেন্স যদি নিই, ঠিক আছে, সেন্টার টু সেন্টার যদি একটা ডিস্টেন্স নিই, মানে এই যে ডিস্টেন্সটা
এটাকে বলছে ডি দূরত্ব হয়ে আছে। তাহলে বলি ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য সিস্টেম। এবার একটা জিনিস দেখো, আমি কেমন ক্যাপাসিটার করালাম, যেখানে একটা গোলক আছে, তার বাইরের দিকে আরেকটা গোলক আছে, তাই তো? এই পুরো সিস্টেমটা দিয়ে একটা ক্যাপাসিটার। তাহলে এখানে কি বলছে, এখানে একটা গোলক আর এখানে একটা গোলক, মানে দুটো একটা ডিস্টেন্সে আছে। তাহলে এটা কি ক্যাপাসিটার বলবো? অবশ্যই ক্যাপাসিটার বলবো। একটা প্যারালাল প্লেটের ক্ষেত্রে বা সমান্তরাল পাত ধরার ক্ষেত্রে কী করেছিলাম, এটা একটা পাত, একটা দূরত্বে পাত, এভাবে তো এভাবে যদি করতে পারি, তাহলে একটা গোলকের ক্ষেত্রে এটা গোলক, এটাকেও একটা এই সিস্টেমটাকে এই পুরো, ওই জন্য ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম, মানে এটাকে পুরো গোলক দুটো মিলে একটা সিস্টেম তৈরি হয়ে গেল। তাহলে এই সিস্টেমের আমি ক্যাপাসিটেন্স কীভাবে বের করবো? তো দেখো, আমি প্রবলেম দেখেই আগে ঘাবড়ে যাবো না যে কেমনভাবে আমার ফর্মুলা কোথা থেকে, যা ফর্মুলা পেয়েছিলাম সেখান থেকে আমি কীভাবে ইউটিলাইজ করতে পারছি না। সেই সি ইকুয়াল টু আমি কী পেয়েছিলাম যেন, সি ইকুয়াল টু আমার ছিল কোথায় ছিল, সি ইকুয়াল টু পেয়েছিলাম আমি এই ফর্মুলা। তো এটাকে আমি কোথায় ইউজ করব, এইভাবে ভাবতে গেলে কিন্তু আমরা প্রবলেমেই থেকে যাব, সলিউশনটা হবে না। তো আমরা খুব সহজেই ভাববো যে দেখো, বেসিক কী বের করতে হবে, আমরা যখন ক্যাপাসিটেন্স বের করি, তো আমি জানি কতটা আধান আছে ডিভাইডেড বাই এর মধ্যে বিভব পার্থক্য, সেখান থেকে তো আমি বের করি। তাহলে বিভব পার্থক্যটা আমার বেসিক নিড, মানে আমার দরকার। তো এখানে দুটো জিনিস বলা নেই, আমি ধরে নেব কি এখানে প্লাস কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে, ঠিক আছে? এখানে প্লাস কিউ আধান রয়েছে গোলকটাতে, এটাতে মাইনাস কিউ, ক্যাপাসিটারের সমান এবং বিপরীত আধান থাকবে, প্লাস কিউ ওটা মাইনাস কিউ। তাহলে এই কিউটা আমার জানা হলো, তাহলে ভিটা আমার জানা নেই, মানে ভিটাই আমার বের করতে হবে। তাহলে ভি মানে কি, মানে বিভব পার্থক্য, মানে ভি মানে কি, ভি যদি এটাকে 1 নম্বর গোলক ধরি আর এটাকে 2 নম্বর গোলক ধরি, তাহলে V1 মাইনাস V2 আমি জানতে চাইছি। এটা জানতে পারলেই হয়ে যাবে, মানে 1 নম্বর গোলকটার বিভব আর 2 নম্বর গোলকটার বিভবের যে দুটোর পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে আমার তাহলে জানতে পারলে কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়। তাহলে পিডি কী বের করবো, পিডি মানে ভি, পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ভি ইকুয়াল টু কি, V1 মাইনাস V2, ঠিক আছে? V1 মাইনাস V2, এটা লিখলাম। এবার V1টা কি দেখো, 1 নম্বর গোলকটার পৃষ্ঠে কত বিভব থাকবে, পৃষ্ঠে এবং ভেতরে সব কিন্তু সমবিভব, কারণ জানি আমরা গোলকে, মানে এখান থেকে সেন্টার থেকে যদি ধরি বিভব, তো তুমি যদি ধরো এই পয়েন্টও বিভব কত থাকতে পারে, অসুবিধা নেই। তাহলে আমি ধরলাম পৃষ্ঠে, তো পৃষ্ঠে কত বিভব থাকতে পারে, তো পৃষ্ঠে বিভব থাকবে V1 ইকুয়াল টু কত থাকবে দেখো, এর তো নিজস্ব একটা আধান আছে, তাই তো? এর তো নিজস্ব আধান আছে, তো কত আধান আছে, কিউ যদি আধান হয়, কিউ আধান বিশিষ্ট কোনো গোলকের, পরিবাহী গোলকের পৃষ্ঠে বিভব কত হয়, বারংবার আমাদের এই ফর্মুলাগুলো ডিডিউস করা প্লাস জানাও, 4/ε0 আর ফর এ হচ্ছে ব্যাসার্ধ, মানে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের ক্ষেত্রে তাহলে কত, Q/4, এটা হচ্ছে Q/4πε0 এটা কি হলো, এই গোলকটার বিভব এর নিজের আধানের জন্য, কিন্তু এর তো ডি দূরত্বে, সেন্টার থেকে ডি দূরত্বে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ডি, সেন্টার থেকে ডি দূরত্বে আরেকটা আধান আছে, সেটা কত, মাইনাস কিউ আছে, তাহলে তার জন্য কিছু বিভব সৃষ্টি হয়। আর দুটো বিভব কি, প্লাস বা মাইনাস কিছু একটা করবে, তো প্লাস অফ মাইনাস, যেহেতু এখানে মাইনাস আধান আছে, তাহলে কী লিখবো, মাইনাস অফ কিউ, বা প্লাস অফ মাইনাস কিউ লিখতে পারো। প্লাস অফ মাইনাস কিউ না লিখে আমি মাইনাস কিউ ডিরেক্ট লিখছি, ইকুয়াল টু 4/ε0 সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, ডি। তাহলে আমি V1 ইকুয়াল টু কী পেলাম, Q/4πε0 কী পেলাম, 1/a মাইনাস 1/d। সিমিলারলি, মানে একইভাবে V2 ইকুয়াল টু পেতে পারি, V2 ইকুয়াল টু কী পাবো, ঠিক আছে, লিখে দিচ্ছি একইভাবে, V2 ইকুয়াল টু কী পাবো, V2র আধান কত, মাইনাস এর নিজের জন্য পৃষ্ঠে কত আধান, কত মাইনাস কিউ আছে, ওই জন্য মাইনাস লিখে দিলাম আগে, -Q/4πε0, এর ব্যাসার্ধ কত, বি ব্যাসার্ধ, ঠিক আছে, যদি মনে হয় যে হ্যাঁ বি ব্যাসার্ধের, তো বি ব্যাসার্ধ যদি হয় তাহলে এখানে বি লিখবো, ঠিক আছে? তাহলে Q/4πε0 এটা কি পেলাম, এই গোলকটার আবার পৃষ্ঠে নিজের জন্য মাইনাস কিউ আধানের জন্য। এবার দেখো এর থেকে এই গোলক থেকে ঠিক ডি দূরত্বে আমার আবার প্লাস কিউ আধান বিশিষ্ট একটা গোলক আছে, তাহলে এই পৃষ্ঠে তার জন্য কিছু বিভব হবে, তার জন্য বিভব কত হবে, দূরত্ব কত, ডি এর জন্য তাহলে প্লাস Q/4
4πε0 ডি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বোঝা গেল। তাহলে এটাকে আবার যদি সিম্পলিফাই করি কী পাবো দেখো, Q/4πε0, হ্যাঁ এখানে দেখো Q/4πε0 1/d মাইনাস 1/b। তাহলে V2 পেয়ে গেলাম। তাহলে আমি কি পেলাম, V2 পেয়ে গেলাম এবং V1ও পেয়ে গেলাম। তাহলে আমার আর কোনো এক্সট্রা কাজ করার কিচ্ছু দরকার নেই, যা আছে আমি সহজে বের করতে পারি। V1 মাইনাস V2, তাহলে এখান থেকে লিখবো V ইকুয়াল টু V1 মানে এই টার্মটা লিখে দিচ্ছি। কত লিখবো, Q/4πε0, সব কিউতে আছে, আমি আগেই কমন নিয়ে নিচ্ছি, Q/4πε0। এবার দেখো ব্র্যাকেট থেকে কী আছে, 1/a মাইনাস 1/d, V1 ইকুয়াল টু লিখে দিলাম এটা, মাইনাস V2 ইকুয়াল টু, V2 মানে এটা, ঠিক আছে, V2 এটা। তাহলে V2 ইকুয়াল টু মাইনাস অফ Q/4 কমন নিয়ে নিয়েছি, অসুবিধা নেই। তাহলে কী লিখবো, 1/d মাইনাস 1/b, ঠিক আছে, और V ইকুয়াল টু Q/4πε0 কী লিখবো দেখো, 1/a লিখে দিচ্ছি। এবার দেখো 1/d মাইনাস 1/d মাইনাস 1/d মাইনাস 2d, আর এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস 1/b আছে, প্লাসের সাইনটা করে দিই, প্লাস 1/b মাইনাস অফ কত হচ্ছে, মাইনাস অফ মাইনাস মানে 2/d। ক্যালকুলেশনটা খুব সহজ, দেখে নিলাম। তাহলে V যদি আমার বেরিয়ে গিয়ে থাকে, তাহলে এই ইকুয়েশনটাতে আমি কি করব, C বের করতে চাইছি। তাহলে আমার ক্যাপাসিটেন্স C ইকুয়াল টু Q/V, এর জায়গায় আমি এই জায়গাটা পুট করে দেবো, Q/4πε0, এটা উপরে চলে আসবে, আর নিচে কী থেকে যাবে, 1/a প্লাস 1/b মাইনাস 2/d। C ইকুয়াল টু 4/ε0 1/a প্লাস 1/b মাইনাস 2/d। ওকে, তাহলে এই হচ্ছে আমার আনসার, পেয়ে গেছি, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। তো আশা করা যাচ্ছে তোমরা ভালোভাবে জিনিসগুলো বুঝলে, এবং পরবর্তীতে আমরা তাহলে আমাদের ক্যাপাসিটার রিলেটেড যা যা টাইপস ক্যাপাসিটার কীভাবে হয় সেই জিনিসগুলো আমাদের জানা হয়ে গেল। নেক্সট আমরা কিন্তু ডিসকাস করব যে ক্যাপাসিটারকে কী করে পরপর লাগানো যেতে পারে, আইদার সিরিজ কানেকশন বলে বা উপর নিচে যদি লাগাতে পারি, বা যদি কানেকশানের একটা বিশেষ স্পেসিফিক ওয়ে আছে যেটাকে বলে আমরা প্যারালাল। টুকটাক আমরা ক্লাস 10-এর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে করেছিলাম সিরিজ প্যারালাল কী, শ্রেণী আর সমান্তরাল সমবায় কী, এটার ক্ষেত্রেও দেখবো আমরা কীভাবে শ্রেণীতে আর সমবায় করে। তো নেক্সট আমার ভিডিও সেটার উপর, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে একটু দেখে নিও, খুব অল্প কিছু, তার জন্য কিন্তু টাইমটা ভালোভাবে দিও আর ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করো। ওকে।